প্রসেস বললাম, এই তিনটে প্রসেস তোমরা বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। অ্যান ওডোমিটার ইজ এ কার ইন এ কার মেজার্স, একটা ওডোমিটার যেটা কিনা গাড়ির মধ্যে থাকে, ঠিক আছে? সেটা কি মেজার্স করে? এক নম্বর হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার, মানে গাড়িটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো সেইটা মেজার করে। দু নম্বর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য কার, মানে তৎক্ষণাৎ গাড়িটার যে স্পিড, মানে একটা গাড়ি চলছে সেই মুহূর্তে গাড়িটার যে স্পিড সেইটা মেজার করে। না তিন নম্বর অ্যাভারেজ স্পিড অফ দ্য কার, মানে ধরো একটা গাড়ি যাচ্ছে, যেতে 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 কোনো সময় তার স্পিডটা বাড়ায়, যেরকম ট্রাফিক থাকে সেই অনুযায়ী, আবার কোনো সময় স্পিডটা কমায়, ঠিক আছে? এই যে সেই অ্যাভারেজ স্পিডটা কাউন্ট করে, না অ্যাক্সিলারেশন অফ দ্য কার, মানে গাড়িটা কতটা অ্যাক্সিলারেশনে গেছে সেইটা কাউন্ট করে। এবার তোমরা অ্যান্সারটা দাও, চেষ্টা করো অ্যান্সারটা দেওয়ার, যে ওডোমিটার কি মেজার করে। কেউ একটু ট্রাই করো। অপশন 2 মনে হচ্ছে। আচ্ছা, তুমি বলছো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য কার, মানে তৎক্ষণাৎ গাড়ির স্পিডটা। দেন আর কেউ ট্রাই করো, আর কেউ বলো একটু। আচ্ছা, তাহলে আমি অ্যান্সারটা বলি। এখানে কিন্তু তুমি একটু ভুল অ্যান্সার দিয়ে দিয়েছো। এই অ্যান্সারটা হবে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার, কতটা পরিমাণ গাড়িটা কতটা ডিস্টেন্স যাচ্ছে সেইটা ওডোমিটার কাউন্ট করে। আমি ছবিটা ওডোমিটারে দেখাচ্ছি। এই যে এইখানে ওডোমিটার হচ্ছে এই জিনিসটা, এই যে দেখো আমার লাল দাগ দেওয়া জিনিসটা, এইটা হচ্ছে ওডোমিটার, ঠিক আছে? ক্লিয়ার? এইটা হচ্ছে ওডোমিটার। আচ্ছা, দেন 13 নম্বর কোশ্চেনে আমি চলে যাই। 13 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং সায়েন্টিফিক লস। একটা সায়েন্সের যে ল, বিভিন্ন যে ল গুলো আমাদের সায়েন্সে আমরা পড়েছি ছোটবেলা থেকে, সেই সায়েন্সের ল সম্পর্কে কোনটা ঠিক? দে ডিসক্রাইব রিলেশনশিপ বিটুইন অবজারভেবল ফেনোমেনা, দে আর ফর্মড ফ্রম সায়েন্টিফিক থিওরিজ, দে ক্যান নট বি চ্যালেঞ্জড, দে প্রোভাইড রিজন ফর ফিজিক্যাল ফেনোমেনা। কি বলছে এখানে? এক নম্বরটা কি বলছে, তারা আমাদের বিভিন্ন যে সায়েন্টিফিক ল, আমাদের বিভিন্ন যে অবজারভেবল ফেনোমেনা, মানে আমরা যেগুলো অবজার্ভ করছি, সেই অবজার্ভ করা জিনিসগুলোর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে, মানে ডিসক্রাইব করে, রিলেশনশিপটাকে ডিসক্রাইব করে। আচ্ছা, দে আর ফর্মড ফ্রম সায়েন্টিফিক থিওরিজ, তারা সায়েন্টিফিক থিওরি থেকে ফর্ম হয়েছে। তারপরে কি বলছে, দে ক্যান নট বি চ্যালেঞ্জ, মানে এই যে একটা ল, সায়েন্টিফিক ল একটা তৈরি হয়ে গেলে সেটাকে নাকি কোনোভাবে চ্যালেঞ্জ করা যাবে না। 4 নম্বর কি বলছে, দে প্রোভাইড রিজনিং ফর ফিজিক্যাল ফেনোমেনা, কোন একটা ফিজিক্যাল ফেনোমেনা, মানে চাঁদ কেন, সূর্য কেন পূর্ব দিকে ওঠে, ঠিক আছে? এই যে বিভিন্ন যে ফিজিক্যাল ফেনোমেনা, আপেল কেন গাছ থেকে নিচের দিকে মাটির দিকে পড়ে, সেই ফিজিক্যাল ফেনোমেনাটাকে নাকি সেই কেন হচ্ছে সেইটাকে নাকি প্রোভাইড করে, মানে কেন হচ্ছে সেই কারণটা বলে। সায়েন্টিফিক লস ভালো করে পড়বে, সায়েন্টিফিক লস বিভিন্ন যে সূত্রগুলো আছে সেই ব্যাপারে বলা হচ্ছে। এবার তোমরা ট্রাই করো এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক, তোমরা একটু ট্রাই করো, বলো আমার। কেউ একটু ট্রাই করো। অপশন 4 বলছো তুমি, দে প্রোভাইড রিজনিং ফর ফিজিক্যাল ফেনোমেনা। আচ্ছা, ঠিক আছে, তারপরে আর কেউ ট্রাই করো। আচ্ছা, আমি এখানে বলে দিই, এখানে কিন্তু অপশন 4টা ঠিক নয়। এখানে অপশন 1, দে ডিসক্রাইব রিলেশনশিপ বিটুইন অবজারভেবল ফেনোমেনা, বিভিন্ন যে অবজারভেবল ফেনোমেনা গুলো আছে তাদের মধ্যে যে রিলেশনশিপ সেইটাকে ডিসক্রাইব করে সায়েন্টিফিক ল, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি বলবে যে কেন 4 নম্বরটা কেন হলো না? আমি তো 4 নম্বরটা মনে হচ্ছে ঠিক, দে প্রোভাইড রিজনিং ফর ফিজিক্যাল ফেনোমেনা। আচ্ছা, তুমি এখন চিন্তা করে দেখো তো, একটা ল, যে লটা মানে বিভিন্ন যে ল গুলো আছে সেটা হতে পারে আইনস্টাইনের সূত্র, সেটা হতে পারে নিউটনের 3টে সূত্রের মধ্যে, সেই 3টে সূত্র গুলোর কোনোটা কি বিভিন্ন যে ফিজিক্যাল ফেনোমেনা সেইটাকে ডেসক্রাইব করে, মানে সেটা কেন হচ্ছে সেইটাকে ডেসক্রাইব করে, না একটা ল শুধুমাত্র বিভিন্ন যে অবজারভেবল ফেনোমেনা গুলো আছে সেইগুলোর মধ্যে রিলেশনশিপটাকে ডেসক্রাইব করে? বলো তো তুমি। ফিজিক্যাল ফেনোমেনা মানে কেন হচ্ছে, এই যে আপেলটা এই যে ওপর থেকে নিচের দিকে গাছ থেকে আপেল পড়ে, মানে
কিছুর জন্য এটা পড়ে, সেটা হচ্ছে কি অভিকর্ষ বলের জন্য, ঠিক আছে? কিন্তু এই অভিকর্ষ বল কি, কোত্থেকে এলো, সেইটাকে কি ডিসক্রাইব করছে লটা? তুমি বলো। ও হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি ব্যাপারটা। বুঝতে পেরেছ? এর মানে এবার তাহলে তুমি বলো, এই যে এই রিজনিং ফর ফিজিক্যাল ফেনোমেনা, মানে বিভিন্ন ফিজিক্যাল যে ঘটনাগুলো, বিভিন্ন মানে আমাদের পরিবেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেগুলো থেকে ল তৈরি হচ্ছে, সেইগুলো যে কেন হচ্ছে সেটা কে প্রোভাইড করছে? সেটা হচ্ছে প্রোভাইড করে সায়েন্টিফিক থিওরি গুলো। মানে একটা লর পেছনে তো একটা থিওরি আছে, সেই থিওরি গুলো এই ফিজিক্যাল ফেনোমেনা কেন হচ্ছে সেইটাকে ডিসক্রাইব করে। আচ্ছা, তারপরে যদি 3 নম্বরে দেখি, দে ক্যান নট বি চ্যালেঞ্জ। এটা তো একদমই পুরো ভুল। কারণ কি, একটা ল যেটা তৈরি হয়েছে সেটা যদি পরবর্তীকালে কোনো সায়েন্টিস্ট যদি সঠিক এভিডেন্স, একদম সলিড এভিডেন্স বা প্রুফ দিয়ে যদি সেটাকে দেখায় যে এই লটা ভুল, তাহলে সেই লটাকে অবশ্যই চেঞ্জ করা যাবে। সেই জন্য দে ক্যান নট বি চ্যালেঞ্জ এটা একদমই ভুল। আচ্ছা, দে আর ফর্মড ফ্রম সায়েন্টিফিক থিওরিজ। সায়েন্টিফিক থিওরিজ আর সায়েন্টিফিক লস কিন্তু দুটো আলাদা, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনের অ্যান্সার? সেই জন্য 1 নম্বরটা ঠিক হবে আর বাকি 3টে ভুল, ঠিক আছে? এই যে দেখো, আমি এক্সপ্লেনও করে দিয়েছি কেন হবে না। 1 নম্বরে বলছে দেখো, সায়েন্টিফিক লস ক্যান বি চ্যালেঞ্জড এন্ড রিভাইজড ইফ নিউ এভিডেন্স এমার্জেস। নতুন কোনো এভিডেন্স যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা সায়েন্টিফিক লকে চ্যালেঞ্জ করতে পারবো। সায়েন্টিফিক লস ডু নট এক্সপ্লেন দ্য রিজনিং বিহাইন্ড দেম। সায়েন্টিফিক লস কিন্তু কোনো একটা ওই যে ফিজিক্যাল বিভিন্ন ফেনোমেনা গুলো হচ্ছে, তার রিজনিং গুলোকে কোনোদিন এক্সপ্লেন করে না, কারণ সেই রিজনিং গুলোকে এক্সপ্লেন করে কে? সায়েন্টিফিক থিওরিজ। হলো? আচ্ছা, 3 নম্বরে বলছে কি, সায়েন্টিফিক লস ডেসক্রাইব কনসিস্টেন্ট রিলেশনশিপ অর প্যাটার্নস অবজার্ভড ইন নেচার। বিভিন্ন যে নেচারে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে তাদের মধ্যে একটা রিলেশনশিপ সায়েন্টিফিক ল ডেসক্রাইব করে। আর 4 নম্বর কি বলছে, সায়েন্টিফিক লস এন্ড থিওরিজ সার্ভ ডিফারেন্ট পারপাস। লস ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স, মানে ল কি ডেসক্রাইব করছে, কি ঘটছে সেটা ডেসক্রাইব করছে হচ্ছে ল, হোয়াইল থিওরিজ এক্সপ্লেন হোয়াই থিংস হ্যাপেন, কেন ঘটছে। ক্লিয়ার? ল ডেসক্রাইব করছে যে কি ঘটছে, আর থিওরি কি ডিসক্রাইব করছে, কেন ঘটছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? কেন এটার অ্যান্সারটা 1 হবে সেটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেন আমি 14 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর ট্রু। নিচের দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সেই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু না দুটোই ট্রু সেটা আমাদেরকে, বা দুটোই ফলস, সেইগুলো আমাদেরকে বলতে হবে। দেখো, প্রথম স্টেটমেন্টটা কি বলেছে, সেলফ পলিনেশন টেক প্লেস অনলি ইন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর স্টেটমেন্টে কি বলছে, bisexual flowers can pollinate both by self or and cross pollination. সেলফ পলিনেশন কে বাংলায় কি বলা হয়? স্বপরাগয। আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে উভলিঙ্গ ফুল। আর এখানে বলছে কি, স্বপরাগয শুধুমাত্র, মানে ভালো করে সেন্টেন্সটা পড়বে, সেলফ পলিনেশন ক্যান টেক প্লেস অনলি ইন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। শুধুমাত্র উভলিঙ্গ ফুলেই সেলফ পলিনেশন হয়। সেলফ পলিনেশন মানে স্বপরাগয শুধুমাত্র উভলিঙ্গ ফুলেই হয়। আর 2 নম্বরে কি বলেছে, উভলিঙ্গ ফুলে পরাগযোগ কিভাবে হয় না, স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ দুটোই হতে পারে, ঠিক আছে? এবার অপশনে কি দিয়েছে দেখো, 1 নম্বরে বলছে এ ইজ ট্রু এন্ড বি ইজ ফলস। 2 নম্বরে বলছে এ ইজ ফলস, বি ইজ ট্রু। 3 নম্বরে বলছে বোথ এ এন্ড বি আর ফলস। আর 4 নম্বরে বলছে বোথ এ এন্ড বি আর ট্রু। এবার তোমরা একটু চেষ্টা করো এবং বলো যে কোন অপশনটা ঠিক বলে তোমাদের মনে হচ্ছে। বলো, একটু ট্রাই করো, তারপর আমি অ্যান্সারটা বলে দেবো। আচ্ছা, আগে আমরা হয়তো অনেকে ভাবছো যে সেলফ পলিনেশনটা কি জিনিস আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ারটাই বা কি, তার জন্য আমার পেছনে পরের স্লাইডটা দেখো। এইটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। কি করে বুঝলাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার? এই যে এখানে দেখো, স্টিগমা, স্টাইল এন্ড ওভারি, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট, যেটাকে ইংলিশে বলা হয় বা বায়োলজি ভাষায় বলা হয় গাইনেসিয়াম, ঠিক আছে? আর অ্যান্থার আর ফিলামেন্ট, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। যে ফুলের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দুটোই উপস্থিত, সেই ফুলকে বলা হয় উভলিঙ্গ ফুল, বা এই ফুলটাকে কমপ্লিট ফ্লাওয়ারও বলা হয়।
আমরা আমাদের চারপাশে যে বিভিন্ন ফুলগুলো দেখি, বিশেষ করে জবা, গোলাপ, এই সমস্ত ফুলগুলো হচ্ছে সব উভলিঙ্গ ফুল। এছাড়া এবার আর যে সমস্ত ফুলের মধ্যে এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই দুটো সিস্টেমের মধ্যে যে কোনো একটা আছে, তাদেরকে বলা হবে কি একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, হয়তো তোমরা লক্ষ্য করেছো, কুমড়ো, লাউ, চাল কুমড়ো, ঠিক আছে, হলো। আচ্ছা, এছাড়া হচ্ছে আরো আছে পেয়ারা। এই সমস্ত ফুলগুলোকে তোমরা যদি দেখো, দেখবে এই সমস্ত ফুলের মধ্যে কিছু ফুলের নিচে একটা ছোট, কুমড়ো ফুলের ক্ষেত্রে যেমন কিছু ফুলের নিচে গোল কুমড়োটা হয়, কিছু ফুলের নিচে হয় না। যে সমস্ত ফুলের নিচে হয় না তারা হচ্ছে মেল ফ্লাওয়ার, আর যে সমস্ত ফুলের নিচে কুমড়োটা বা চাল কুমড়োটা বা লাউটা ধরে থাকে বা পেয়ারাটা ধরে থাকে, সেই সমস্ত ফুলগুলো হচ্ছে সব ফিমেল ফ্লাওয়ার। ঠিক আছে, এরা হচ্ছে সবাই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ক্লিয়ার হয়েছে? বাইসেক্সুয়াল আর ইউনিসেক্সুয়াল, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি যাই সেলফ পলিনেশন এন্ড ক্রস পলিনেশনটা কি। ক্রস পলিনেশন হচ্ছে, ভালো করে এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। ক্রস পলিনেশন হচ্ছে কি, যখন দুটো একই স্পিসিসের দুটো প্ল্যান্টের, মানে দুটো আলাদা প্ল্যান্ট, ঠিক আছে, একই স্পিসিস কিন্তু প্ল্যান্ট দুটো আলাদা, তাদের ফুলের মধ্যে পলিনেশন হচ্ছে কার মাধ্যমে? সেটা মৌমাছি হতে পারে, প্রজাপতি হতে পারে, বায়ুর সাহায্যে মানে বাতাসের সাহায্যে হতে পারে, ওয়াটারের সাহায্যে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন পলিনেটিং এজেন্ট অনেক আছে, বাদুড় আছে, ঠিক আছে, পাখি আছে, এরা সবাই হচ্ছে পলিনেটিং এজেন্ট। তো যখন একই স্পিসিসের দুটো আলাদা গাছ, সেই দুটো আলাদা গাছের দুটো ফুলের মধ্যে পলিনেশন হচ্ছে, তখন সেটা হচ্ছে ক্রস পলিনেশন, মানে বাংলায় যেটাকে বলা হয় ইতর পরাগযোগ। আর সেলফ পলিনেশন কি, যখন একটা গাছেরই হয়তো একটু ওপর দিকে একটা ফুল হয়েছে আর একটা নিচের দিকে আর একটা ফুল হয়েছে, এই দুটো ফুলের মধ্যে পলিনেশন হচ্ছে, বা একটাই ফুলের মধ্যে যেটা কিনা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, তার মধ্যে পলিনেশন হচ্ছে, সেটা তখন সেটাকে বলা হচ্ছে কি সেলফ পলিনেশন। মানে কি বললাম, একটাই গাছ, তার হয়তো ওপর দিকে একটা ফুল হয়েছে আর একটা হয়তো নিচের দিকে ফুল হয়েছে আরেকটা, এই দুটো ফুলের মধ্যে যখন পলিনেশন হবে তখন সেটা হচ্ছে সেলফ পলিনেশন। আর আরেকটাও হয়, যদি একটাই ফুলের মধ্যে যখন পলিনেশন হয়, মানে একটাই ফুল, সেই ফুলের মধ্যেই মেল পার্ট ফিমেল পার্ট দুটোই আছে, তখন তাদের মধ্যে যখন পলিনেশন হবে তখন সেটাও হচ্ছে সেলফ পলিনেশন। সেলফ পলিনেশনের দুটো ক্রাইটেরিয়া, মানে দুটো পার্ট হতে পারে, একটাই ফুলের মধ্যে পলিনেশন বা একই গাছের দুটো ফুলের মধ্যে পলিনেশন, সেটা হচ্ছে সেলফ পলিনেশন। আর ক্রস পলিনেশন হচ্ছে একই স্পিসিস কিন্তু গাছ দুটো আলাদা, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রস পলিনেশন। ঠিক আছে, ক্লিয়ার? এবার তাহলে তোমরা বলো যে কোন অ্যান্সারটা ঠিক তোমাদের মনে হচ্ছে। আমি বলে দিচ্ছি অ্যান্সারটা যখন তোমরা বলছো না। না, এইখানেই তো গন্ডগোলটা হয়েছে, এখানে অপশন 2 হচ্ছে রাইট। কেন বলে দিচ্ছি, এবার আমি কেন হচ্ছে না দুটোই ঠিক সেটা বলে দিচ্ছি। প্রথম স্টেটমেন্টে পড়ো কি বলেছে, সেলফ পলিনেশন টেক প্লেস অনলি ইন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। অনলি বলেছে, মানে সেলফ পলিনেশন শুধুমাত্র বাইসেক্সুয়াল ফ্লাওয়ারই হয়, আর কোথাও হয় না। ঠিক আছে, আর সেকেন্ড স্টেটমেন্টে কি বলেছে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ক্যান পলিনেট বোথ বাই সেলফ এন্ড ক্রস পলিনেশন। এবার যদি আমি দেখি, এই যে দেখো, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ক্যান পলিনেট বাই বোথ সেলফ এন্ড ক্রস পলিনেশন। একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এই ধরো এই যে এই ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল, আমি ধরে নিলাম এই ফ্লাওয়ারটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তো এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে তো একটা অন্য গাছের ফুলের মানে একই স্পিসিস কিন্তু গাছ দুটো অন্য, তার ফুলের পরাগরেণু এসেও পড়তে পারে, আবার নিজের পরাগরেণুও পড়তে পারে। তাহলে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে দুরকম ভাবে কিন্তু পলিনেশন হচ্ছে, ক্রস পলিনেশন, সেলফ পলিনেশন দুটোই। ঠিক আছে, দুরকম ভাবে পলিনেশন হতে পারে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে। কিন্তু কোশ্চেনে কি দিয়েছে, দুটো যে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তার প্রথম স্টেটমেন্টে বলে দিয়েছে সেলফ পলিনেশন টেক প্লেস অনলি ইন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। সেটা তো নয়, কারণ কি বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে সেলফ এন্ড ক্রস দুটোই হতে পারে। তাহলে আমি কি করে বলতে পারি শুধুমাত্র সেলফ পলিনেশনই হতে পারে, শুধুমাত্র মানে অনলি? বুঝতে পেরেছো কেন হবে না? ও আমি স্যার কেন ফলস?
মানেটা ভুল বুঝেছি, আমি বুঝেছিলাম যে স্বপরাগযোগ শুধুমাত্র বাইসেক্সুয়াল ফ্লাওয়ারেই হয়, আমি ওইভাবে হ্যাঁ। ভেবে নিয়েছিলাম। হ্যাঁ, এখানে এই যে অনলি কথাটা দিয়ে, যদি অনলি কথাটা যদি না থাকতো এবং যদি দিত সেলফ পলিনেশন ক্যান টেক প্লেস, তাহলে কিন্তু এই অপশনটা ঠিক হতো। শুধুমাত্র অনলি কথাটা দিয়ে দিয়েছে বলে, এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছে বলে এই অপশন, ফার্স্ট অপশনটা ফলস হয়ে গেল, মানে স্টেটমেন্ট এটা ফলস হয়ে গেল শুধুমাত্র এই অনলি ওয়ার্ডটার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, এবার আমি তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো এবার কি বলেছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। এই ইন্ডাকটিভ রিজনিং এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখবে, এবং আমি যেটুকু এখানে ইন্ডাকটিভ রিজনিং এবং ডিডাকটিভ রিজনিং এই দুটো সম্পর্কে বলবো ভালো করে মনে রাখবে, কারণ এই দুটো সব ওয়ার্ডের মধ্যে বহু কোশ্চেন তোমরা সিটেটে পাবে। ঠিক আছে, প্রতি বছর আসে ইন্ডাকটিভ রিজনিং এবং ডিডাকটিভ রিজনিং সম্পর্কে, প্রতি বছর আসে কম করে দুটো, এক থেকে দুটো কোশ্চেন তো থাকেই। এই ওয়ার্ডটাকে মানে এই ওয়ার্ডটাকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করা হয়, সেটা তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি এক্ষুনি। দেখো, which of the following activities is best suited to develop inductive reasoning? নিচের যে অ্যাক্টিভিটি গুলো দেওয়া হয়েছে, এই চারটে অ্যাক্টিভিটির মধ্যে কোনটা ইন্ডাকটিভ রিজনিং কে সবচেয়ে বেশি শুট করছে, মানে ইন্ডাকটিভ রিজনিং কে ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি শুট করছে? আগে আমরা অপশন গুলো দেখে নিই। এক নম্বর হচ্ছে আস্কিং স্টুডেন্টস টু স্টেট লস অফ রিফ্লেকশন, প্রতিফলনের সূত্র আমি স্টুডেন্টদের থেকে জানতে চাইলাম, মানে স্টুডেন্টদেরকে বলতে বললাম যে তোমরা প্রতিফলনের সূত্রটা বলো। ঠিক আছে, সেকেন্ড অপশনে কি বলছে, আস্কিং স্টুডেন্টস টু মেজার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ফর ভ্যারিয়াস কেসেস অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন এ প্লেন মিরর, মানে আমি স্টুডেন্টকে বললাম অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কে মেজার করতে এবং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে মেজার করতে একটা প্লেন মিররের উপর যে আলোটা পড়েছে। দেন আমি কি বলছি, 3 নম্বর অপশনে ভেরিফাই লস অফ রিফ্লেকশন এক্সপেরিমেন্টালি, এবার আমরা কি বলছি যে এক্সপেরিমেন্টালি আমরা লস অফ রিফ্লেকশনটাকে ভেরিফাই করব, মানে সেটা ঠিক না ভুল সেটা ভেরিফাই করব। 4 নম্বর কি বলছে, সলভ নিউমেরিক্যাল প্রবলেমস বেসড অন লস অফ রিফ্লেকশন, কি বলছে লস অফ রিফ্লেকশনের উপর যে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম গুলো আছে সেইগুলো নাকি সলভ করলে ইন্ডাকটিভ রিজনিং আরো ডেভেলপ করে। এবার তোমাদের কাছে যারা নতুন, যারা সবে বিএড এ ভর্তি হয়েছো, পরীক্ষা দিতে হবে সিটেট, বা যারা অলরেডি বিএড পড়েছো, তাদের কাছে হয়তো ইন্ডাকটিভ রিজনিং হয়তো একটু মাথা থেকে ভুলে গেছো। আমি সেই জন্য আগে ইন্ডাকটিভ রিজনিং কি সেটা আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে যেটুকু বলছি। আগে তোমরা বলো তো, এই যে ছবিটা এটা কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? প্রতিটা ওয়ার্ড বুঝতে পারছো তোমরা? একটু রেসপন্স করো যে এই যে ছবিটা এর ওয়ার্ড গুলো বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, জুম করলে বুঝতে পারা যাচ্ছে। ঠিক, এখন এখন ক্লিয়ার, পরিষ্কার একদম? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি, দেখো দুদিকে দুটো রিজনিং আছে, ডিডাকটিভ রিজনিং এবং ইন্ডাকটিভ রিজনিং। ঠিক আছে, এই দুটো রিজনিং এর কে একটা একটা ডিফারেন্সের মতো করে জাস্ট চার্ট আকারে লিখে দেওয়া আছে যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। ডিডাকটিভ রিজনিং কি কি বলছে দেখো, ডিডাকটিভ রিজনিং ইজ দ্য প্রসেস অফ রিজনিং দ্যাট স্টার্টস ফ্রম জেনারেল স্টেটমেন্ট টু রিচ এ লজিক্যাল কনক্লুশন। কি বলছে, কোন একটা জেনারেল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট থেকে একটা লজিক্যাল কনক্লুশনে আমরা আসছি, কোন একটা লস তৈরি করছি বা কোন একটা কনক্লুশন আমরা টানছি একটা জেনারেল কোন আইডিয়া থেকে, মানে জেনারেল যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমরা দেখছি এবং সেগুলোকে অবজার্ভ করার পরে আমরা একটা কনক্লুশন টানছি সেখান থেকে, সেটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। আর ইন্ডাকটিভ রিজনিং কি বলছে, ইন্ডাকটিভ রিজনিং ইজ দ্য প্রসেস অফ রিজনিং দ্যাট মুভস ফ্রম স্পেসিফিক অবজারভেশন টু ব্রডার জেনারেলাইজেশন। একটা স্পেসিফিক কোন অবজারভেশন আছে সেখান থেকে আমরা ব্রডার জেনারেলাইজেশন করছি, মানে আমরা কোন একটা কনক্লুশন জানি, মানে কোন একটা ল জানি, সেখান থেকে আমরা ব্রডার জেনারেলাইজেশন করছি। ঠিক আছে, ইনভলভস মুভিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক। ডিডাকটিভ রিজনিং কি বলছে, জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাচ্ছে। আচ্ছা, আর দেন ইনভলভস মুভিং ফ্রম স্পেসিফিক টু জেনারেল। ঠিক আছে, স্পেসিফিক থেকে জেনারেলের দিকে যাচ্ছে হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। দেন এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন মানে কি, দেখো একটা যখন
টপ ডাউন মানে হচ্ছে ধীরে ধীরে ওপর থেকে টপ মানে ওপরে যেটা আছে ওপরে কোনো একটা কনক্লুশন আছে সেখান থেকে জেনারেলের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর বটম আপ মানে ধীরে ধীরে নিচ থেকে ওপর দিকে যাচ্ছে। The conclusion has to be true if the premises are true. হয়েছে, the truth of premises does not necessarily guarantee the truth of conclusion. নিচেরটা ছেড়ে দাও, এই প্রথম তিনটে জিনিস মনে রাখবে। বিশেষ করে ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ আর ডিডাকটিভ রিজনিং হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, এইটা মনে রাখবে, ঠিক আছে। হয়েছে, এবার আমি যাচ্ছি, দেখো এবার আমি ইন্ডাকটিভ, এবার তোমরা বলো, দেখো এইখানে কি দিয়েছে ইন্ডাকটিভ রিজনিং, কোন অ্যাক্টিভিটিটা ইন্ডাকটিভ রিজনিং কে সবচেয়ে বেশি ডেভেলপ করতে সাহায্য করে। আস্কিং স্টুডেন্টস টু মেজার অ্যাঙ্গেল অফ আস্কিং স্টুডেন্টস টু স্টেট লস অফ রিফ্লেকশন। আমরা একটা লস অফ রিফ্লেকশন কে বলতে বললাম স্টুডেন্টকে, সেটা কি ইন্ডাকটিভ রিজনিং কে কোনোভাবে ডেভেলপ করছে? আমার বলো, তোমরা চেষ্টা করো। না স্যার। আচ্ছা, এবার দেখো তুমি আস্কিং স্টুডেন্টস টু মেজার লস অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ফর ভ্যারিয়াস কেসেস অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন এ প্লেন মিরর। আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কে মাপছি এবং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে মাপছি, দেন সেখান থেকে আমরা একটা কনক্লুশনে আনছি যে এইটা হচ্ছে লস অফ রিফ্লেকশন, এটা হচ্ছে লস অফ রিফ্লেকশন, ঠিক আছে। আর দেন 3 নম্বরে হচ্ছে ভেরিফাই লস অফ রিফ্লেকশন এক্সপেরিমেন্টালি। আমরা লস অফ রিফ্লেকশন জানি, সেটাকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করছি। আর 4 নম্বর হচ্ছে সলভ নিউমেরিক্যাল প্রবলেমস বেসড অন লস অফ রিফ্লেকশন। বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করছি লস অফ রিফ্লেকশনের সম্পর্কে, ঠিক আছে। এবার তোমরা বলো কোন অপশনটা ঠিক। আচ্ছা, যখন তোমরা অ্যান্সার দিচ্ছ না তাহলে আমি বলে দিই, এখানে অপশন 2টা হচ্ছে রাইট। আস্কিং স্টুডেন্টস টু মেজার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আমরা কিছু স্টুডেন্টসকে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন মেজার করতে বললাম, দেন তারপরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কেও মেজার করতে বললাম, ঠিক আছে। দেন যে আমরা অবশ্যই জানি যে মানে রিফ্লেকশনের রুল সম্পর্কে, লস সম্পর্কে আমরা কি জানি যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এন্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা লস অফ রিফ্লেকশন কে ড্র করলাম। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং কে ডেভেলপ করা হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? বাকিগুলো কেন হলো না? মানে প্রথমটা হ্যাঁ, বুঝতে পারছি যে হবে না, বাকি তিনটা অপশন মানে হ্যাঁ, বাকিগুলো কেন হলো না? দেখো, একটা ইন্ডাকটিভ রিজনিং কারণ বলছে, কারণটা ব্যাখ্যা করতে, কিভাবে কারণটা আমি ডেভেলপ করব। একটা স্টুডেন্টকে আমি যদি বলি তুমি লস অফ রিফ্লেকশনটা বলো, এখানে কি কারণ ডেভেলপ হচ্ছে, এখানে আমি কি ডেভেলপটা করলাম কোথায়? জাস্ট আমি তো স্টেট করতে বললাম, মানে তোমরা লস অফ রিফ্লেকশনটা বলো, ঠিক আছে। এটা 1 নম্বরটা কেন হলো না বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখো, আমরা লস অফ রিফ্লেকশন সম্পর্কে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলে আমরা ইন্ডাকটিভ রিজনিং কি বুঝবো? আমরা তো অলরেডি এর মানে লস অফ রিফ্লেকশন জানি, এবার সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করছি। এখানে আর রিজনিং কোথায়, ইন্ডাকটিভ রিজনিং ডেভেলপ কোথায় করছি আমি, ঠিক আছে। কারণ কি করে আমরা ডেভেলপ করছি, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর 3 নম্বর হচ্ছে ভেরিফাই লস অফ রিফ্লেকশন এক্সপেরিমেন্টালি। আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করছি, এটা তো আন্ডারস্ট্যান্ডিং টাইপের হয়ে গেল। রিজনিং কোথায় হলো তাহলে? আমরা জাস্ট একটা লস অফ রিফ্লেকশন জানলাম, সেটাকে ভেরিফাই করলাম এক্সপেরিমেন্টের সাহায্যে। এখানে রিজনিং ডেভেলপ কোথায় করলাম, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট দেখো, এবার 16 নম্বর কোশ্চেন। 2 sperms of a man fuse with 2 eggs of a woman. The twins formed are identical, fraternal. 3 নম্বর হচ্ছে মেবি আইডেন্টিক্যাল অর ফ্র্যাটার্নাল। 4 নম্বর হচ্ছে অলওয়েজ কনজয়েন্ট। কি বলছে? দুটো স্পার্ম, দুটো এগকে একজন, মানে দুটো স্পার্ম একটা মানুষের ছেলের দুটো এগকে একটা মেয়ের ফিউজ হচ্ছে, এর ফলে যে টুইন্স, যে বাচ্চারা জন্মাবে, মানে যে দুটো বাচ্চা জন্মাবে তারা আইডেন্টিক্যাল, মানে একদম সেম দেখতে হয়। আমরা জানি যে টুইন্স বেবি দু রকমের, আইডেন্টিক্যাল টুইন্স অর নন আইডেন্টিক্যাল টুইন্স, ঠিক আছে। ক্লিয়ার? এই যে নন আইডেন্টিক্যাল যে টুইন্স,
এইটাকে বলা হয় ফ্র্যাটার্নাল টুইন্স, মানে ভাই, দুজনেই ভাই ভাই, কিন্তু তারা সেম নয়, মানে সেম দেখতে নয়। আইডেন্টিক্যাল মানে সেম দেখতে, ঠিক আছে, আর ফ্র্যাটার্নাল মানে সেম দেখতে নয়। আর 3 নম্বর বলেছে মেবি আইডেন্টিক্যাল, মানে আইডেন্টিক্যাল হতেও পারে, আবার ফ্র্যাটার্নালও হতে পারে। আর 4 নম্বর বলেছে অলওয়েজ কনজয়েন্ট। অলওয়েজ কনজয়েন্ট মানে মানে মোটামুটি একই রকম হয় আর কি, সবসময় একই রকম দেখতে হয়, একসঙ্গে লেগে থাকে। বলো এবার। অপশন 2। একদম ঠিক বলেছো, অপশন 2। এই যে ছবিটা দেখে নাও, মনে রাখবে একটু, আইডেন্টিক্যাল টুইন্স কে আরেকটা জিনিসও বলা হয়, মনে রাখবে, মনোজাইগোটিক টুইন্স, মানে একটা জাইগোট থেকেই যখন দুটো টুইন্স বেবি জন্মায় তখন সেটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন্স অর মনোজাইগোটিক টুইন্স। দেখো এখানে যেটা ডান দিকের যে ছবিটা, সেখানে দেখো একটা ওভামকে একটা স্পার্ম ফার্টিলাইজ করছে এবং সেখান থেকে যে জাইগোটটা জন্মাচ্ছে সেটা ধীরে ধীরে একটা জাইগোট থেকেই দুটো দুটো ভাগ হয়ে গেল এবং দুটো এমব্রায়ো তৈরি হলো, ঠিক আছে, দুটো ভ্রূণ তৈরি হচ্ছে, একটা জাইগোট থেকেই দুটো ভ্রূণ তৈরি হচ্ছে ভাগ হয়ে। এটা হচ্ছে মনোজাইগোটিক টুইন্স অর আইডেন্টিক্যাল টুইন্স বলা হয়। আর ফ্র্যাটার্নাল টুইন্স বা ডাইজাইগোটিক টুইন্সও বলা হয়, ফ্র্যাটার্নাল টুইন্স, ডাইজাইগোটিক টুইন্স অর নন আইডেন্টিক্যাল টুইন্স, এই তিনটে নাম আছে। দেখো দুটো ওভামকে দুটো স্পার্ম যখন ফার্টিলাইজ করছে, ঠিক আছে, তখন দুটো এমব্রায়ো হচ্ছে, এটা হচ্ছে ফ্র্যাটার্নাল টুইন্স অর ডাইজাইগোটিক টুইন্স অর নন আইডেন্টিক্যাল টুইন্স। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একদম, তুমি যেটা অ্যান্সার দিয়েছো সেটা ঠিক দিয়েছো, ফ্র্যাটার্নাল টুইন্স হচ্ছে একদম ঠিকঠাক অ্যান্সার। তারপরে 17 নম্বর কোশ্চেনে যাই এবার। কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর ট্রু রিগার্ডিং রেন ওয়াটার হারভেস্টিং? কি বলছে, বৃষ্টির জলকে সংরক্ষণ করা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং। সেই রেন ওয়াটার হারভেস্টিং এর সম্পর্কে কোন স্টেটমেন্ট গুলো ঠিক? 1 নম্বর হচ্ছে ইট কনজার্ভস গ্রাউন্ড ওয়াটার, এটা মাটির নিচের যে জল সেটাকে সংরক্ষণে সাহায্য করছে। 2 নম্বর কি বলছে, ইট রিডিউসেস লোকাল ফ্লাডিং, এটা স্থানীয় যে বন্যা, মানে অতিরিক্ত বৃষ্টির ফলে স্থানীয়ভাবে যে বন্যাটা হয় সেই লোকাল ফ্লাডিং কে কমিয়ে দেয়, সেই লোকাল ফ্লাডিং এর প্রবাবিলিটিটাকে কমিয়ে দিচ্ছে। আচ্ছা 3 নম্বর কি বলছে, ইট ক্রিয়েটস ড্রেনেজ প্রবলেম, এটা নাকি ড্রেনের মধ্যে প্রবলেম সৃষ্টি করছে। আর 4 নম্বর কি বলেছে, ইট ক্যান বি ইউজড ফর ইরিগেশন অফ ক্রপস, মানে আমরা বিভিন্ন চাষগুলো করি, সেই চাষে জল দেওয়ার কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এবার বলো রেন ওয়াটার হারভেস্টিং এর সম্পর্কে এই যে 4টে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এই 4টে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা তোমাদের ঠিক বলে মনে হচ্ছে? দেখো অপশন এ তে 1 এ আছে এবিসি, অপশন 2 তে আছে এসিডি, অপশন 3 তে আছে এবিডি, আর 4 নম্বর অপশনে আছে বিসিডি। কোন অপশনটা তোমাদের ঠিক বলে মনে হচ্ছে বলো? খুব সোজা কোশ্চেন। অপশন 3। আচ্ছা তুমি বলছো অপশন 3 এ বি ডি, আর কেউ কিছু বলবে? আর কেউ ট্রাই করো। আচ্ছা একদম ঠিক বলেছো, অপশন 3 এ বি ডি, কারণ কি ড্রেনেজ প্রবলেম তো কোনোভাবেই ক্রিয়েট করতে পারবে না, এটা কি করে করবে, কারণ ড্রেনে তো যাচ্ছেই না জল, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা যাই। ডিসকাশন অন সোশিও সায়েন্টিফিক ইস্যুস ইন ক্লাস হেল্পস ইন ডেভেলপিং আর্গুমেন্টেটিভ স্কিল ইন লার্নার্স। সোশিও সায়েন্টিফিক যে বিভিন্ন ইস্যু গুলো আছে সেগুলোর মধ্যে ক্লাসে ডিসকাশন করা হচ্ছে, এই ডিসকাশনের ফলে কোন কি, মানে এই ডিসকাশন কিসে সাহায্য করছে? 4টে অপশন দিয়েছে, ডেভেলপিং আর্গুমেন্টেটিভ স্কিলস ইন লার্নার্স, মানে যারা শিক্ষার্থী তাদের মধ্যে তর্ক বিতর্কের যে একটা স্কিল সেটাকে ডেভেলপ করছে। 2 নম্বর হচ্ছে ডেভেলপিং মাল্টিপল পার্সপেক্টিভ অন অ্যান ইস্যু, একটা ইস্যুর ওপর যে বিভিন্ন পার্সপেক্টিভ গুলো হয়, মাল্টিপল পার্সপেক্টিভ গুলোকে ডেভেলপ করছে। 3 নম্বর হচ্ছে এনকারেজিং সিটিজেন সায়েন্স অ্যাক্টিভিটিস, বিভিন্ন আমাদের যে সিটিজেন যারা আছে নাগরিক তাদের মধ্যে সায়েন্স বিভিন্ন অ্যাক্টিভিটি গুলোকে করার জন্য এনকারেজ করা হচ্ছে। দেন 4 নম্বর কি বলেছে, অ্যাপ্রিসিয়েটিং দ্য রোল অফ সোসাইটি ইন ডেভেলপমেন্ট অফ সায়েন্স, কি বলছে, সোসাইটির সায়েন্সের বিজ্ঞানের ডেভেলপমেন্টে উন্নতিতে যদি কোনো রোল থেকে থাকে সেইটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, মানে সেটাকে আরো উদ্বুদ্ধ করা হচ্ছে এবং সেটাকে বাহবা দেওয়া হচ্ছে। এবার বলো তোমরা, সোশিও সায়েন্টিফিক ইস্যুর নিয়ে ক্লাসে যদি আলোচনা করা হয়
সেটা এই চারটে অপশনের মধ্যে কোন স্কিল গুলোকে ডেভেলপ করতে সাহায্য করছে? বলো। অপশন 1 আছে বি এন্ড সি, অপশন 2 তে আছে এ বি সি, অপশন 3 তে আছে সি এন্ড ডি, অপশন 4 আছে বি সি এন্ড ডি। বলো, একটু ট্রাই করো, তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। স্যার অপশন 4 মনে হচ্ছে। অপশন 4 তুমি বলছো বি সি ডি। আচ্ছা, আর কেউ ট্রাই করো, ট্রাই করো। আচ্ছা, আমি বলে দিই, এখানে অপশন 4টা তুমি যেটা বলেছো সেটা ঠিক নয়। কারণ কি, দেখো তুমি নিজেই ভাবো, যদি ধরো না একটা ক্লাসের মধ্যে তুমি একটা কোনো কিছু একটা ইস্যু, মানে সোশিও সায়েন্টিফিক ইস্যু মানে কি বলতো, সেই সমস্ত সায়েন্টিফিক বা টেকনোলজিক্যাল যে বিভিন্ন ডেভেলপমেন্ট গুলো হয়েছে যেগুলো কিনা সোসাইটিতে একটা কন্ট্রোভার্সি তৈরি করছে, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় কি সোশিও সায়েন্টিফিক ইস্যু। যেমন কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, সেইগুলো হচ্ছে এই যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এইগুলো বা বিভিন্ন যে কোন একটা পলিউশন, তাতে বিভিন্ন সিস্টেমের কি মানে সেই পলিউশনের ফলে বিভিন্ন প্রভাবগুলো, তাতে কার কি দায় আছে, কার কতটা প্রভাব আছে, ঠিক আছে, বা গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ, এইগুলো হচ্ছে বিভিন্ন সোশিও সায়েন্টিফিক ইস্যু। কারণ কি, বিভিন্ন ডেভেলপমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক ডেভেলপমেন্টের ফলে কিন্তু এই ইস্যুগুলো হচ্ছে যেগুলো কিনা সোসাইটিকে বিভিন্নভাবে প্রভাব ফেলছে সোসাইটিতে। এই ইস্যুগুলোকে বলা হয় সোশিও সায়েন্টিফিক ইস্যু। এই সোশিও সায়েন্টিফিক ইস্যু সম্পর্কে যদি আমরা ক্লাসে আলোচনা করি, তাহলে তুমি যে বলছো 4 নম্বরের বিসিডি হবে, কেউ দেখো যখন ক্লাসে একটা জিনিস নিয়ে ডিসকাশন হবে তখন কেউ সেটার পক্ষে বলবে, কেউ সেটার বিপক্ষে বলবে, যেটা কিনা আমরা নিউজ বিভিন্ন খবরের চ্যানেলে দেখতে পাই, তর্ক বিতর্ক চলে। তাহলে সেটা তো আমাদের মধ্যে আর্গুমেন্টেটিভ স্কিল, এই আর্গুমেন্টেটিভ স্কিলটাকে ডেভেলপ করতে সাহায্য করছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ডেভেলপিং মাল্টিপল পার্সপেক্টিভ অন অ্যান ইস্যু, বিভিন্ন একটা ইস্যু সম্পর্কে আলোচনা হলে তার বিভিন্ন পার্সপেক্টিভ গুলো সম্পর্কে আমরা করতে পারবো। দেন 3 নম্বরে কি বলছে, এনকারেজিং সিটিজেন সায়েন্স অ্যাক্টিভিটিস, বিভিন্ন সায়েন্সের অ্যাক্টিভিটি করার জন্য আমরা সিটিজেনকে এনকারেজ করতে পারবো, মানে নাগরিকদের। আচ্ছা, 4 নম্বরে বলেছে সোসাইটির নাকি সায়েন্স ডেভেলপমেন্টের রোল আছে। সোসাইটির সায়েন্সের ডেভেলপমেন্টে কি রোল আছে? সোসাইটির সায়েন্স তো যেরকম তার নিজের মানে রুলের অনুযায়ী ডেভেলপ হয়, সেটা সোসাইটির তাদের কোনো রোল নেই। সোসাইটি সেই সায়েন্স গুলোকে মেনে চলতে এবং সেই অনুযায়ী কাজ করতে হেল্প করে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি আনসার হবে বলো, তাহলে তুমি বলো। এ বি এন্ড সি। হ্যাঁ, ঠিক। এবার আমি 19 নম্বর কোশ্চেন আসছি। আচ্ছা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইলাস্ট্রেটস সায়েন্স অ্যাজ ইনকোয়ারি, কি বলছে, নিচের যে 4টে অপশন দিয়েছে সেই 4টে অপশনের মধ্যে কোনটা সবচেয়ে ভালোভাবে বোঝাচ্ছে যে বিজ্ঞান হচ্ছে একটা অনুসন্ধান, বিজ্ঞান অনুসন্ধানের মধ্যে দিয়ে বিজ্ঞান ডেভেলপ হয় এবং বিজ্ঞানের সাহায্যে অনুসন্ধান করা যায়, ঠিক আছে, এই 4টে অপশনের মধ্যে কোনটাকে বোঝাচ্ছে, কোনটা পড়ে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ সায়েন্স অ্যাজ ইনকোয়ারি, সায়েন্স হচ্ছে একটা অনুসন্ধান। 1 নম্বর অপশনে কি বলেছে দেখো, ক্লাসিফাই দ্য গিভেন প্ল্যান্টস ইনটু হার্বস, শ্রাবস এন্ড ট্রিজ, কিছু গাছ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তুমি কোনটা ট্রিজ, কোনটা শ্রাবস এন্ড কোনটা হার্বস, এই 3টে ক্লাসে ভাগ করবে। 2 নম্বর বলছে কি, এক্সপ্লোর ফ্যাক্টরস হুইচ এফেক্ট দ্য রেট অফ জার্মিনেশন ইন গ্রাম সিডস, ছোলার দানার জার্মিনেশনে কোন ফ্যাক্টর গুলো এফেক্ট করছে, মানে কোন ফ্যাক্টর গুলো ছোলার জার্মিনেশনে সাহায্য করছে বা আটকে দিচ্ছে, সেই ফ্যাক্টর গুলোকে তোমাকে এক্সপ্লোর করতে বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে কি, লিস্ট 5 ইউজেস অফ কোকোনাট ট্রি, নারকেল গাছের 5টা ইউজ তোমাকে লিখতে হবে, মানে লিস্টের আকারে লিখতে হবে। 4 নম্বর কি বলছে, অবজার্ভ দ্য টাইপস অফ ভেনেশন ইন ভ্যারিয়াস লিভ, বিভিন্ন পাতার যে ভেনেশন গুলো আছে
ভেনেসান মানে কি, পাতার মধ্যে যে জালিকা বিন্যাস, বাংলায় যেটাকে বলা হয় কি জালিকা বিন্যাস। আমরা কি জানি, একটা প্যারালাল ভেনেসান হয় আর একটা রেটিকুলেটেড ভেনেসান হয়। রেটিকুলেটেড ভেনেসান কোথায় দেখা যায়, বিভিন্ন যে ডাইকট প্ল্যান্টস গুলো আছে, দ্বিবীজপত্রী, তাদের মধ্যে রেটিকুলেটেড ভেনেসান দেখা যায়। যেমন আম, জাম, কাঁঠাল, ঠিক আছে, এদের মধ্যে রেটিকুলেটেড ভেনেসান দেখা যায়। আর প্যারালাল ভেনেসান কাদের মধ্যে দেখা যায়, যারা মনোকট প্ল্যান্টস আছে, যেমন কলা হচ্ছে, যেগুলো কলা গাছের পাতাটা দেখবে প্যারালাল ভেনেসান, তার যে জালক গুলো আছে পাতার উপর, সেগুলো প্যারালালি একটার সঙ্গে আরেকটা প্যারালালি বিন্যস্ত আছে। আর আম গাছের যে জাল গুলো মানে পাতার উপর যে জালিকা বিন্যাস, সেগুলো দেখবে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা জাল তৈরি করেছে, ঠিক আছে। এইটা হচ্ছে ভেনেসান। কি বলছে এবার তোমাকে, কি বলছে, বিভিন্ন যে পাতা আছে তার ভেনেসান গুলো তোমাকে অবজার্ভ করতে বলেছে এবং তার টাইপ গুলোকে বুঝতে বলেছে, তোমাকে দেখতে বলেছে। এবার তোমরা বলো যে এই চারটে অপশনের মধ্যে কোনটা পড়ে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এইটা একটা অনুসন্ধানমূলক বাক্য এবং এটার থেকে বোঝা যাচ্ছে যে সায়েন্স অ্যাজ ইনকোয়ারি, বিজ্ঞান হচ্ছে অনুসন্ধান। বলো। অপশন 2। আচ্ছা, আর কেউ ট্রাই করো, আর কেউ কিছু ট্রাই করবে? আচ্ছা, তুমি বলছো অপশন 2 একদম ঠিক বলেছো। এখানে এক্সপ্লোর ফ্যাক্টরস হুইচ অ্যাফেক্ট দ্য রেট অফ জার্মিনেশন ইন গ্রাম সিডস। আচ্ছা, এই যে ভেনেসান গুলোর সম্পর্কে আমি বললাম, বিভিন্ন পাতার যে স্ট্রাকচার, ফুলের স্ট্রাকচার, বিভিন্ন যে তোমাদের যে টপিক গুলো আছে, এই যে লস অফ রিফ্লেকশন, আলো, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে যে টপিক গুলো আছে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হবে সেগুলোকে আরো ভালোভাবে ডেসক্রাইব করা হবে এবং আরো ভালো করে সেগুলোকে বোঝানো হবে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। ডিটেল ডিসকাশন হবে তার উপর। তার জন্য তোমাদেরকে অবশ্যই পেড ব্যাচে ভর্তি হতে হবে এবং যারা জুলাই সিটেট কে এম করে এগোচ্ছো তাদের তো অবশ্যই আমি বলবো যে তোমরা চাইলে পেড ব্যাচে ভর্তি হতে পারো। সেখানে ডিটেলে এইগুলো সম্পর্কে জানুয়ারি থেকে এগুলো সম্পর্কে আলোচনা করা হবে, ঠিক আছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ভর্তি হয়ে যাও। আচ্ছা, নেক্সট, এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 20, এ জেন্ডার রেসপন্সিভ পেডাগজি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে ওয়ার্ড, এই যে সেন্টেন্স এবং এই যে ওয়ার্ড, এর থেকেও বহু কোশ্চেন সিটেটে আসে, বারবারই এসেছে জেন্ডারের দিক থেকে পেডাগজি। জেন্ডার রেসপন্সিভ পেডাগজি ইন সায়েন্স এন্টেলস, কি বলছে, আসছি জেন্ডার রেসপন্সিভ পেডাগজি কি সেটা আসছি। তার আগে আমি বলে দিই অপশন গুলো কি বলছে, মানে নিচের যে স্টেটমেন্ট গুলো পড়ে কি মনে হচ্ছে যে কোনটা জেন্ডার রেসপন্সিভ পেডাগজিকে আরো এন্টেল করছে, মানে আরো উদ্বুদ্ধ করছে, বা তুমি বলতে পারো সেগুলোকে ডেসক্রাইব করছে। ইউজ অফ জেন্ডার সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করব সেক্ষেত্রে আমাদের ইউজের সময় অবশ্যই জেন্ডার সেন্সিটিভ হতে পারে। মানে আমরা কোনো একটা জেন্ডারের ব্যাপারে সেন্টেন্স গুলো বেশি ইউজ করছি, কোনো একটা জেন্ডারকে একটু খাটো করে দেখছি, সেটা করলে হবে না। ইউজ অফ জেন্ডার সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আমাদের সবার জেন্ডার সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। 2 নম্বর কি বলেছে, এনগেজিং স্টুডেন্টস ইন এক্সামিনিং স্টেরিওটাইপস, বিভিন্ন স্টেরিওটাইপ, জেন্ডারের বিভিন্ন যে জেন্ডার এর ব্যাপারে যে স্টেরিওটাইপ আছে সেই স্টেরিওটাইপ গুলো পরীক্ষা করার জন্য স্টুডেন্টকে সবসময় এঙ্গেজ করতে হবে। মেকিং জেন্ডার বেসড গ্রুপস, মানে আমরা ছেলেদেরকে একটা আলাদা গ্রুপ করে ফেলছি, মেয়েদেরকে নিয়ে একটা আলাদা গ্রুপ করে ফেলছি। দেন 4 নম্বর কি বলেছে, ইউজিং ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন এন্ড অ্যাসেসমেন্ট। এবার গ্রুপ করার পরে আমরা কি করছি, ছেলেদের জন্য কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি যেটা কিনা জেন্ডার স্পেসিফিক, যেটা কিনা মেয়েদের যে ইনস্ট্রাকশন দিচ্ছি তার থেকে আলাদা, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট প্রসেসটা একরকম হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট প্রসেসটা আলাদা রকম হচ্ছে, ঠিক আছে। এবার আমি আসছি জেন্ডার রেসপন্সিভ পেডাগজি, একটা নতুন ব্যাপার, কি জিনিস পড়ে নিয়ে আগে দেখে নিই, তারপরে আমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। জেন্ডার রেসপন্সিভ পেডাগজি ইন সায়েন্স, সবার ক্ষেত্রেই একই রকমই হয়, আমি যেহেতু সায়েন্স পড়াচ্ছি সায়েন্সের ক্ষেত্রে দিয়েছি। ইন সায়েন্স ইজ অ্যান educational approach that aims to create a learning environment
where all students have equal opportunities to succeed. It involves practices that promote gender equality and address the specific learning needs of girls and boys. কি বলছে? জেন্ডার রেসপন্সিভ পেডাগজি, মানে আমাদেরকে এমন একটা শিক্ষণ কৌশল বানাতে হবে যেখানে কিনা এমন একটা এডুকেশন অ্যাপ্রোচ বানাতে হবে যার মূল লক্ষ্য হবে কি, এমন একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে সমস্ত স্টুডেন্ট মানে সমস্ত জেন্ডারের স্টুডেন্টস ইকুয়াল অপরচুনিটি পায় সেই জিনিসটাকে শেখার জন্য। এমন কিছু আমাকে পদ্ধতি, এমন কিছু পেডাগজি কৌশল বানাতে হবে যাতে কিনা সমস্ত জেন্ডারের স্টুডেন্টই ইকুয়াল অপরচুনিটি পায় সেই টপিকটাকে, সেই সাবজেক্টটাকে শেখার জন্য। হলো, দেন তারপরের সেন্টেন্স কি বলেছে, ইট ইনভলভস প্র্যাকটিসেস দ্যাট প্রমোট জেন্ডার ইকুয়ালিটি and address the specific learning needs of girls and boys. কি বলছে, আমাদেরকে এই যে এই শিক্ষণ কৌশল মানে এটা শেখাতে গেলে মানে জেন্ডার একটা জেন্ডার শেখাতে গেলে মানে ছেলে মেয়ে কোনো আলাদা না করে সবাইকে সমানভাবে শিক্ষা দিতে গেলে আমাদেরকে কি কি কৌশল ইউজ করতে হবে, মানে কিভাবে আমরা সেটা বানাবো। অবশ্যই আমরা প্রমোট করবো জেন্ডার ইকুয়ালিটিকে, মানে ছেলে মেয়ে সবাই সমান, এই জিনিসটাকে আমাদেরকে সবসময় প্রমোট করতে হবে। এবং বিভিন্ন যে ছেলে মেয়ে নির্বিশেষে সবার যদি কোনো স্পেসিফিক লার্নিং নিডস থাকে, সবার কোনো কারোর যদি সেটা ছেলে হোক বা মেয়ে হোক, দুজনের কারোরই যদি কোনো স্পেসিফিক কিছু শেখার জিনিস থাকে, আগ্রহ থাকে, তাহলে সেটাকে আমাদেরকে অবশ্যই তার সেই আগ্রহটাকে মেটাতে হবে এবং সেই আগ্রহটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, কারোর একজনের ক্ষেত্রে আমাদেরকে দেখলে হবে না। এইটাই হচ্ছে জেন্ডার রেসপন্সিভ পেডাগজি। ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে তোমরা অ্যান্সার দাও যে এই যে চারটে স্টেটমেন্ট তার মধ্যে কোন স্টেটমেন্ট গুলো জেন্ডার রেসপন্সিভ পেডাগজিকে আরো সাপোর্ট করছে বা এন্টেল করছে বা ডেসক্রাইব করছে। এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্ট গুলো? স্যার অপশন 3 A and B। আচ্ছা, তুমি বলছো অপশন 3, আর কেউ চেষ্টা করো, আর কেউ ট্রাই করো। আচ্ছা, তুমি যেটা বলেছো অপশন 3 A and B একদম ঠিক বলেছো, ঠিক আছে, একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছো তুমি। আচ্ছা, এবার তাহলে তোমরা বলো যে এই যে 20টা যে কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম, এই 20টা কোশ্চেনের মধ্যে কোনো ডাউট আছে তোমাদের বা কোনো কোশ্চেন আছে এর থেকে, তোমরা সেটা বলতে পারো। বলো, কেউ যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে এই কোশ্চেন গুলো সম্পর্কে, সেটা তোমরা বলতে পারো আমাকে। আমি এখন চেষ্টা করব তোমার ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়া। আচ্ছা, আজকে 20টা কোশ্চেন আমরা ডিসকাশন করলাম, তার যে অ্যান্সার, তার যে ডিটেইলে ডিসক্রাইব করলাম, সেগুলো সম্পর্কে কোনো সবাই বুঝতে পেরেছে তো? সেটা মানে অ্যান্সার গুলো কেন এই অ্যান্সার হলো এবং তার পেছনে কারণগুলো, সেটা তোমরা বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার আর লাস্টে এটাই আজকের ক্লাস, আর এই 20টাই থাকবে। ওই তোমরা যদি চাও, আবারও বলছি, যারা জুলাইয়ের সিটেটকে এম করে এগোচ্ছ তারা তাদের জন্য জানুয়ারি থেকে ডিটেলে ডিসক্রিপশন ক্লাস শুরু হবে, ডিটেলে ডেসক্রাইব করা হবে, এক একটা চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে এবং বোঝানো হবে এবং কোশ্চেন সলভ করানো হবে। সেই জন্য তোমরা অবশ্যই পেড ব্যাচে ভর্তি হও এবং অবশ্যই শিবম দাস স্যারের যে ইউটিউব চ্যানেল সেইটাকে তোমরা ফলো করো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আজকের মতো ক্লাস তাহলে এখানে শেষ করলাম। পরের দিন আরো 10টা কোশ্চেন এবং লাস্ট দিয়ে 10টা কোশ্চেন, সেই লাস্ট 10টা কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো।